ই সার্ভিসও বাংলাদেশ সরকারি ও বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময়ে সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সরবরাহ করা। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বেই এই সকল সেবার ক্ষেত্রে সেবা গ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহীতা নিজ বাড়িতে বসেই মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোনো আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহের কথা বিবেচনা করা যায়। কিছুদিন পূর্বেও এই টিকিট সংগ্রহের জন্য যাত্রী অথবা তার কোনো লোকের ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট একটি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। এই পদ্ধতি এখনও বহাল আছে, তবে এর পাশাপাশি এখন যে কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবেই ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা হিসেবে চিহ্নিত করা যায়। এখন ই সেবা বলতে কি, আমাদের বাংলাদেশের যে সেবাগুলো রয়েছে সরকারি বেসরকারি অথবা বিভিন্ন কোম্পানির, কোনো কাজ করতে চাইলে আগে সরাসরি আমার ওই কোম্পানির কাছে যাইতে হইতো, অথবা ওই অফিসের মধ্যে যাইতে হইতো, অথবা ওই কাউন্টারের মধ্যে যাইতে হইতো। এখন আমি সরাসরি নিজে শরীরে উপস্থিত না হই, আমি যদি উপস্থিত না হয়ে আমার ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে একই ধরনের সেবা গ্রহণ করাকে বলা হয় ই সেবা। একই ধরনের সেবা গ্রহণ করাকে কি বলা হয়? ই সেবা বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, সেটা হলো কি, তোমার টিকিটের কথা বলছে, ট্রেনের টিকিট তোমরা মনে করো এই তুমি যদি ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, তাহলে কী লাগবে? তোমার কাউন্টারে যাইতে হবে, টিকিট কাটতে হবে। মানে ট্রেন স্টেশনের পাশে কাউন্টার থাকে, ওই কাউন্টার থেকে তোমার টিকিট কাটতে হয়। তো এখন অনলাইন যেহেতু সুযোগ আছে, আমি আর কাউন্টারে মনে করো তুমি যাবা সকালে বা পরের দিন সকালে, এর আগের দিন রাতের বেলা গিয়ে তোমাকে টিকিটটা কেটে নিয়ে আসতে হয়, কারণ সকালে তো সব মানুষকে যাবে ওখানে, তো তখন আর টিকিট পাওয়া যায় না। তাহলে টিকিটের জন্য তোমাকে কী করতে হইতো? একদিন আগে 2 দিন আগে যেয়ে টিকিট নিয়ে ফেলতে হইতো, অথবা কালোবাজারি থেকে 500 টাকার টিকিট 2000 টাকা 1500 টাকা দিয়ে নিতে হইতো। তো এখন যেহেতু অনলাইন সুযোগ আছে, তুমি যাবা 10 তারিখে, তুমি চাইলে 2 তারিখে অথবা আরও 1 সপ্তাহ আগে টিকিটটা অনলাইনে কেটে ফেলতে পারবে। এটাকে বলা হয় ই সেবা। এটাকে বলা হয় কি? ই সেবা। তোমার একটা জমির খতিয়ান দরকার, এই খতিয়ানটা তোমাকে আগে এরকম দালাল ধরে ভূমি অফিসে গিয়ে এই খতিয়ানটা একটা 100 টাকার খতিয়ান 1000 টাকা দিয়ে নিতে হইতো। এখন অনলাইনে যেহেতু সরকারি সুবিধা চালু করে দিছে, তুমি কম্পিউটারে ঢুকে একটা কম্পিউটারের দোকান থেকে 120 টাকা দিয়ে তুমি একটা খতিয়ান কী করতে পারবা? নিতে পারবা। এটাকে বলা হয় কি? ই সেবা। এটাকে বলা হয় কি? ই সেবা। সরকারি বিভিন্ন ধরনের সুবিধা চালু করছে। আমরা আরও যদি বিস্তারিত দেখি, ই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো এটি স্বল্প খরচে, স্বল্প সময়েই এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে। মানে অনলাইনে যখন কাজ হয়, তুমি আগে মনে করো একটা খতিয়ানের জন্য ভূমি অফিসে গেছো, খতিয়ানের জন্য 500 টাকা দিতে হবে, আবার ওখানে গিয়ে তোমাকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তারপর সেখানে তোমাকে যাতায়াতের জন্য একটা কষ্ট করতে হবে। তুমি যখন ঘরে বসেই এটা পাচ্ছ, তাহলে কি আর ওখানে যাওয়ার দরকার আছে? ওই যে তুমি 2 ঘন্টা কষ্ট করছো, আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া খরচ করছো 200 টাকা, এটা কি আর খরচ হবে? তাহলে সেজন্য এটা বলা হয় স্বল্প সময়ের মধ্যে পেয়ে যাবে, হয়রানিমুক্ত হবে এবং এটা স্বচ্ছতা। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসমূহের মধ্যে উদ্যোগে ইতিমধ্যে অনেক সেবা চালু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। পাঠ্যপুস্তকের কি? ডিজিটাল সংস্করণ। এই যে আমি তোমাদের বইটা পড়াচ্ছি, এই বই তোমাদের হাতে হাতে নিতে হয়েছে না? এখন এটা যেহেতু ডিজিটাল সংস্করণ আছে, আমি সরাসরি এটা কোথায় থেকে নিয়েছি? PDF ফাইল নিয়ে অনলাইন থেকে পড়াচ্ছি, মোবাইল থেকে পড়াতে পারছি। ই পড়ছা মানে এই যে খতিয়ানের কথা বলছি, জমির নকশা, BS খতিয়ান, RS খতিয়ান, এই খতিয়ানগুলো পাওয়া যায়। তারপরে ই টিকিট মানে হলো কোনটা? এই যে অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যায়, বাসের টিকিট পাওয়া যায়, এমনকি বিমানের টিকিটও পর্যন্ত কাটা যায়। বিমানের টিকিটও পর্যন্ত কী করা যায়? কাটা যায়। এটাকে বলা হয় ই টিকিট। টেলিমেডিসিন মানে হলো যে ঢাকার একটা বিখ্যাত বড় ডাক্তার, তুমি সেখানে গিয়ে ডাক্তার দেখানো সম্ভব না, অথবা ইন্ডিয়ার একটা বড় ডাক্তার তোমার দেখানো সম্ভব না, তুমি অনলাইনে চাইলে তার থেকে চিকিৎসা নিতে পারবে।
তার ভিডিও কলে তার সাথে কথা বলে তোমার কী কী সমস্যা এগুলো সব বলে তার থেকে তুমি চিকিৎসা নিতে পারবে। এটাকে বলা হয় টেলিমেডিসিন। এটাকে বলা হয় কি টেলিমেডিসিন। তারপরে অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর, অনলাইন আয়কর প্রদান ইত্যাদি নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য হিসাব বা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো। অর্থাৎ আবার বলা হয়েছে মানুষকে যে সরকারকে খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটা চাইলে বর্তমানে তুমি অনলাইনে দিয়ে ফেলতে পারবে। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে দিয়ে ফেলতে পারবে, নিজেরটা নিজে দিয়ে ফেলতে পারবে। তাহলে সরকারের কয়েকটা উল্লেখযোগ্য হিসাবের মধ্যে অন্যতম হচ্ছে ই4জি। ই4জিটা আমরা একটু পরে দেখি। দেশের প্রথম দিককার হিসাবাসমূহের একটি। দেশের 15টি সিনিকল সকল আগ-চাষি এখন SMS-এর মাধ্যমে ই4জি তথ্য পাচ্ছে। 4জি হচ্ছে সিনিকল সমূহের কখন আগ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আগ-চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। SMS-এর মাধ্যমে আগ-চাষিরা তাৎক্ষণিকভাবে 4জির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সময় মতো আগের সরবরাহ নিশ্চিত হওয়ায় সিনিকলের উৎপাদনও বেড়েছে। এই যে সরকারিভাবে কখন তাদের আগ মানে চিনি কিনানো হবে, চিনি লাগবে, আগ লাগবে, এগুলো তাদেরকে SMS-এর মাধ্যমে জানানো হয়। ই4জি অর্থাৎ অর্থনৈতিক কাজগুলো তারা অনলাইনের মাধ্যমে করে ফেলতে পারছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম EMTS, এই দিয়ে হচ্ছে ইলেকট্রনিক, M দিয়ে হচ্ছে মানি, T দিয়ে হচ্ছে ট্রান্সফার, S দিয়ে হচ্ছে কি সিস্টেম। EMTS মানে হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। এই যে বাংলাদেশ ডাক বিভাগের একটা নগদ আছে না, নগদ একটা মোবাইল ব্যাংকিং আছে না, তুমি চাইলে 1 মিনিটের মধ্যে এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় 50,000 টাকা পাঠিয়ে দিতে পারো। কত টাকা? 50,000 পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরেই এই সেবা পাওয়া যায়। এটা ডাকঘরে পাওয়া যায়, পাশাপাশি তোমার বাজারের যে দোকান আছে সেই মোবাইল ব্যাংকিং যারা করে তাদের কাছে পাওয়া যায়। এরপরের সেবাটা হলো ই-পর্চা সেবা। ই-পর্চা সেবা হলো বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। অনুলিপি মানে তোমার যে খতিয়ান বলি আর কি আঞ্চলিক ভাষায়, এই খতিয়ানটা অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই-পর্চা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরে কর্মীগণ বড় বড় রেকর্ড বই থেকে তথ্যসমূহের পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আমাদের আবেদনকারীকে সরবরাহ করতেন। এই জন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হতো, তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে ই-পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি সেবার আওতায় আসতে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে সংগ্রহ করতে পারে। আগে হলো যে মানুষের জায়গা জমির খতিয়ান আছে না, একটা খতিয়ান বড় বই আছে, তুমি মনে করো একটা বড় খতিয়ান লাগবে, তোমাকে ঢাকার বা চট্টগ্রামের যেটা ভূমি অফিস আছে, জেলা অফিস, এখানে যাইতে হতো। তো এখানে বই থেকে দেখে তোমাকে আর একটা খতিয়ানের নকল দেখে লিখে দিত, দলিলের নকল দেখে লিখে দিত। তো এটার জন্য তোমার 2,000, 3,000, 5,000 টাকা পর্যন্ত নিয়ে পেতাম। তো বর্তমানে যখন ই-পর্চা অনলাইনে দেওয়া হচ্ছে, তুমি 120 টাকা অনলাইনে দিয়ে দিবা, 1 মিনিটের মধ্যে তোমার খতিয়ান বের হয়ে যাবে। মানে একেবারে যে কোনো খতিয়ান কত টাকার মধ্যে? 120 টাকায়। আগে যে কাজ 1,000 টাকা দিয়ে হয়তো, অনলাইন করার ফলে এখন এটা কত টাকা হচ্ছে? 120 টাকা দিয়ে হচ্ছে। আগের এটার জন্য হয়তো তোমার 2 দিন 3 দিন সময় লাগছে, এটা সময় লাগছে এখন কয় মিনিট? 2 মিনিট। 2 দিনের কাজ 2 মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে এই সেবা করার ফলে আমাদের এরকম বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। স্বাস্থ্য সেবাটা কি? বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ তোমার কী কী ওষুধ লাগছে, মোবাইলে তুমি ডাক্তারকে বললো, ডাক্তারের ওষুধ দেন। বিভিন্ন পরিচিত ডাক্তার থাকলে এত দেয়। এই জন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যে কোনো নাগরিক এভাবে যে কোনো চিকিৎসা কেন্দ্রের পরামর্শ পেতে পারেন। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পরামর্শ পাচ্ছেন। রেলওয়ের ই-টিকিটিং ও মোবাইল টিকিটিং। রেলওয়ে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় যানবাহনের মধ্যে বড় সেক্টর হচ্ছে রেলওয়ে। অর্থাৎ রেলের মাধ্যমে কম টাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় এখন নিরাপদে দ্রুত যাওয়া যায়। অর্থাৎ আমাদের রাস্তার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু রেলের অ্যাক্সিডেন্ট একটু কম হয়। তো সেজন্য বেশিরভাগ মানুষ রেল দিয়ে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে তোমার দেখবা যে দূর দূরান্তের মানুষ তারা রেলে যাতায়াত করে। তো এই রেলের টিকিটটা তারা বর্তমানে কিসে বিক্রি করছে? অনলাইনে বিক্রি করছে।
তাহলে আমরা ই গভর্নেন্স সম্পর্কে জানলাম, ই সেবা সম্পর্কে, ই সার্ভিসেস। কয়টি ই সার্ভিস সম্পর্কে জানছি? 5টি। কী কী? প্রথমটা কি বলছিলাম? ই4জি। হ্যাঁ, তাহলে প্রথম যেটা বলছি ই4জির মাধ্যমে চাষিরা তাদের কখন বেচতে পারবে, কিনতে পারবে এই সম্পর্কে তথ্য পান, ঠিক আছে? অর্থাৎ তাদের অর্থনীতি যে জিনিসগুলো আছে সেগুলো কেনার তারা সুযোগ পান। দ্বিতীয় যেটা বলছি ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটার মাধ্যমে তারা দেশের জনগণ যে কোনো জায়গা থেকে অন্যজনকে তাদের টাকার সহজে কী করতে পারছে, পৌঁছে দিতে পারছে। 3 নম্বর যেটা বলছি সেটা হলো কি ই ফর্সা সেবা, খতিয়ান, জায়গা জমির সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ তারা হয়রানিমুক্তভাবে সহজে পাচ্ছে। এই স্বাস্থ্যসেবা যেটা বলছি সেটা হলো কি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও তারা মোবাইলের মাধ্যমে ভালো ভালো ডাক্তার নিতে পারছেন, চিকিৎসা নিতে পারছেন। 5 নম্বরে যেটা বলছি টিকেটিং, অর্থাৎ ঘরে বসে মোবাইলের মাধ্যমে রেলের টিকিট বা বাসের টিকিট কাটা যাচ্ছে, ঠিক আছে? যে এই টিকিট কাটার জন্য আগে একজন মানুষকে একদিন আগে যাইতে হইতো, টাকাও বেশি ডাবল খরচ হইতো, এখন এটা কম টাকায় ঘরে বসে করা যাচ্ছে। তাহলে আমরা ই সার্ভিস অনেকগুলো সেবা রয়েছে, তার মধ্যে এখন বিশেষ 5টা উল্লেখযোগ্য, এগুলো সম্পর্কে জানব। এরপরে রয়েছে ই কমার্স ও বাংলাদেশ। ই কমার্স ও ই শব্দের অর্থ কী বলছি? ইলেকট্রনিক। ই শব্দের অর্থ কি? ইলেকট্রনিক। কমার্স শব্দের অর্থ ব্যবসা। কমার্স শব্দের অর্থ কি? মানে ইলেকট্রনিক ব্যবসা কী এবং বাংলাদেশে সেটার ভূমিকা কী? ইলেকট্রনিক ব্যবসা বলতে বর্তমানে তোমরা এই যে এখানে ভাড়ায় এসে মাল ডেলিভারি দিয়ে যায় না? তোমরা মোবাইলের মধ্যে দেখছো অনলাইনে অর্ডার দিয়ে দিছো, এখন ঘরের মধ্যে এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে না? মেয়েরা কিনতেছে, কাপড় কিনতেছে, অন্য জিনিস কিনতেছে, ওষুধ কিনতেছে, যা মন চাচ্ছে তা কিনতেছে না? যারা বিক্রি করতেছে এটাকে বলা হয় ই কমার্স। এটাকে বলা হয় কি? একজন মনে করো দোকানদার সোনাবাজারের দোকান দিচ্ছে, তার থেকে 2 লাখ টাকা সালামি দিয়ে একটা দোকান নিতে হবে, 10 লাখ টাকার মাল উঠাতে হবে, তার দোকানের 5টা কর্মচারী লাগবে, আরও 2 লাখ টাকার ডেকোরেশন করতে হবে, অনেক কিছু লাগে না? কিন্তু ই কমার্স যারা করে তাদের কোনো কিছু নেই, তাদের কি নেই? কোনো কিছু নেই। তারা হলো একটা দোকানে গেছে, ওই দোকানের ছবিটা সে ফেসবুকে দিছে, তুমি যখন পছন্দ করছো তাকে অর্ডার করছো যে আমার এরকম একটা শার্ট লাগবে, এরকম একটা কী লাগবে? শার্ট লাগবে। তখন সেই লোক গিয়ে ওই দোকান থেকে শার্টটা কিনে সে কিনতে হলো 600 টাকা দিয়ে, তোমাকে বলছে এটা 700 টাকা লাগবে। কয় টাকা? 700 টাকা। ওই 700 টাকা দিয়ে তোমার থেকে টাকা বিকাশে নিয়ে তোমার ঠিকানা মজিন কুরিয়ার সার্ভিসে পাঠাই দিছে। তাহলে ও যখন ফেসবুকে দিছে অথবা টিকটকে দিছে অথবা ইউটিউবে দিছে অথবা তোমার ওই দারাজের মধ্যে দিছে, এরকম সোনুয়া যদি তুমি একটা দোকান দাও, তোমার কাস্টমার হলো সোনুয়ার মানুষ, কাস্টমার হলো কিসের মানুষ? আর তুমি যখন অনলাইনে দিছো, গোটা বাংলাদেশ হলো তোমার মানুষ, গোটা বাংলাদেশের মানুষ হলো তোমার কাস্টমার। গোটা বাংলাদেশের মানুষ কি? তোমার কাস্টমার। এখন পুরো বাংলাদেশের মানুষ তোমার ভিডিও দেখছে না, পুরো বাংলাদেশের মানুষ অর্ডার দিচ্ছে না, তাহলে সোনুয়া বাজারে যে দোকান করছে সে লাভ করতেছে মনে করো মাসে 50,000, আর যারা ই কমার্স বা অনলাইনে ব্যবসা করছে তারা মাসে লাভ করছে 20 লাখ। কত করতেছে? 20 লাখ টাকা। তো এই যে অনলাইনে যারা ব্যবসা করে তাদের ই কমার্স ব্যবসাটা হলো সেরকম। ই কমার্স ব্যবসাটা হলো কীরকম? যারা এই যে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে বড় বড় কোম্পানির মধ্যে সবচেয়ে বড় কোম্পানির নাম হলো অ্যামাজন। বড় কোম্পানির নাম কি? নাম শুনছো তোমরা? অ্যামাজন। বাংলাদেশে যেরকম দারাজ অনলাইনে জিনিস বিক্রি করে, পৃথিবীর মধ্যে জিনিস বিক্রি করে অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলোতে বিক্রি করে। তো আমরা অনেক মহিলাকে দেখছি বাংলাদেশের, সে তার ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সে ভিডিও দেয়, সেখান থেকে অনেকে অর্ডার করে কিনে। তাহলে তার এদের লাভ বেশি কেন হয়? এদের দোকান বাড়া যায় না, এদের দোকানের ডেকোরেশন করতে হয় না, এদের এরকম মাল কিনে ঘরের মধ্যে জমা রাখতে হয়নি। কাস্টমার যখন অর্ডার দেবে সে দোকান থেকে গিয়ে কিনে সেটা কাস্টমারকে দিয়ে দেবে, তাহলে তার লাভ বেশি হবে না? তার 700 টাকা যেখানে বিক্রি করছে সেখানে সে 300 টাকা লাভ করলে 100 টাকা কুরিয়ার সার্ভিস গেলে 200 টাকা পুরো লাভ। আর যে দোকানদার সে যদি 700 টাকা বিক্রি করেও 300 টাকা লাভ করলে 100 টাকা খরচ চলে যাবে,
50 টাকা কর্মচারী চলে যাবে, 50 টাকা কারেন্ট বিল চলে যাবে, আর 50 টাকা তার নাস্তা করছে সেটা চলে যাবে। তাহলে দোকানে খরচ বেশি না? দোকানে কি বেশি? খরচ বেশি। তো একটি দেশের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাণিজ্যের কোনো বিকল্প নেই। মানে একটা দেশ কতটুকু বড় হবে বা কতটুকু ধনী হবে, গরিব হবে, এটা নির্ভর করে সেই দেশের বাণিজ্যের উপর। সে দেশের কিসের উপর? বাণিজ্যের উপর। বাংলাদেশ যদি বড় হতে চায়, বাংলাদেশ যদি পৃথিবীর মধ্যে শক্তিশালী হতে চায়, তাহলে বাংলাদেশের বাণিজ্যের কোনো কি নেই? বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির বিকাশ, ইন্টারনেটের উদ্ভব ও বিকাশ এবং কাগজের মুদ্রার বাইরেও ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যেরও একটি বিশেষ পরিবর্তন হয়েছে। আগে একটা সিস্টেম ছিল, কোনো জিনিস বিক্রি করলে ক্যাশে টাকা দিতে হইতো, ক্যাশ টাকা দিতে হইতো। তোমার মনে করো একটা জিনিস ভালো লাগছে, তোমার ক্যাশ টাকা থাকলে তুমি কিনতে পারবে। এখন তুমি গেছো কক্সবাজার, তুমি সেখানে 50,000 টাকা পকেটে পড়ে নিয়ে ঘুরবা, পকেট মেরে টাকা তোমার নিয়ে ফেলবে না?